কামরাঙ্গীর চরে নিজ বাড়িতে গৃহবধূকে কুপিয়ে হত্যা, অভিযোগের তীর প্রবাসী সৎ ছেলের দিকে। 5 বছরে অর্ধশতাধিক তরুণীকে পাচার করেছে প্রতীক জেরিন দম্পতি, চক্রের 9 সদস্য গ্রেপ্তার। এমসি কলেজে ধর্ষণের দায় স্বীকার সাইফুর, অর্জুন, রবিউলের। বাকি 3 জনের রিমান্ড শেষ আজ। সিটি কর্পোরেশনের মধ্যে হলেও উত্তর ঢাকার অনেক রাস্তায় কাঁচা, আশ্বাস মিলে হয় না উন্নয়ন। লোকবলের অভাবে নদী দূষণ রোধে অসফল পরিবেশ অধিদপ্তর, কমিশন শক্তিশালী করার তাগিদ। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। রাজধানীর কামরাঙ্গীর চরে নিজ বাড়িতে গৃহবধূ সেলিনা বেগমকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বাবার দ্বিতীয় বিয়ে মানতে না পেরেই প্রবাসী ছেলে ভাড়াটে খুনি দিয়ে এই ঘটনা ঘটাতে পারে বলে ধারণা স্বজনদের। তবে পুলিশ বলছে বিভিন্ন দিক মাথায় রেখেই কাজ চলছে, শিগগিরই হত্যার আসল রহস্য বেরিয়ে আসবে। রাজধানীর কামরাঙ্গীচরের 4 তলা এই বাড়ির 2 তলায় স্বামীর সঙ্গে থাকতেন সেলিনা বেগম। তার স্বামী ওবায়দুল্লাহর দাবি, শুক্রবার রাত 8টার দিকে তিনি বাড়িতে ছিলেন না। এই সুযোগে মুখোশধারী 2জন ব্যক্তি ফ্ল্যাটে ঢুকে সেলিনাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। তার চিৎকারে আশপাশের স্বজনরা টের পেয়ে ঢাকা মেডিকেলে নেয়ার পথেই মৃত্যু হয় সেলিনার। তার শরীরের বিভিন্ন জায়গায় 5-6টি জখমের চিহ্ন পাওয়া গেছে। 2 জন আসছিল, 2 জনের সাথে একজন গেছে নিচে, আর একজন ওই আপনার মতো মুখোশ পরা অবস্থায় সে ছিল ওখানে দাঁড়ায়। তখন আমি বাসায় গেছি, যাওয়ার পরে যে দেখি রক্ত চারপাশে। তখন আমার ফুফু ছিল না ওখানে, না থাকার পর আমি বলছি কে হয়েছে, বাসায় কার কে হয়েছে, বলছে কি যে খালারে কে যেন কুপাইছে। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর গত মার্চে শালিকা সেলিনা বেগমকে বিয়ে করেন ওবায়দুল্লাহ, কিন্তু এই বিয়ে কোনোভাবেই মেনে নেননি তার প্রথম স্ত্রীর জার্মান প্রবাসী ছেলে। স্বজনদের ধারণা, পারিবারিক এই কলহ থেকেই হত্যার ঘটনা ঘটতে পারে। সে ছেলে কয়েকবার হুমকি দিছে যে তারা দুনিয়াতে সরাই দিব, যে কোনো বিনিময় হোক। সে জার্মানিতে থাকে। এই বিয়ে নিয়েই তারা মানে নাই বিয়ে। স্বামী ওবায়দুল্লাহ বলছেন, ভাড়াটে কারো মাধ্যমে তার স্ত্রীকে খুন করা হয়েছে। এর আগেও নড়াইলে গ্রামের বাড়িতে তাদের হত্যার জন্য নানাভাবে হুমকি ধমকিও দিয়েছেন তার প্রবাসী ছেলে। এজন্য থানায় জিডিও করেছিলেন। তা আমাদের ধারণা, এইটা তো পরিকল্পিতভাবে এই যে ভাড়াইটির যে সন্ত্রাসী দিয়ে এই কর্মকাণ্ডগুলো ঘটাইছে। আমার নিজের ছেলে, সে এইটাকে সে চ্যালেঞ্জ করে নিছে, সেই করছিল। আমি এত লোকমুখে শোনা কথা কইছে, অন্য অন্য লোকের কাছে এই করছিল যে সে কসম করছে যে আমি হত্যা করবই আমাদের 2 জনেরই। খুনের ঘটনার পরপরই কামরাঙ্গীরচর থানায় নিহতের স্বামী ওবায়দুল্লাহ সহ আরও এক স্বজনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এ সময় ক্যামেরার সামনে পুলিশ কিছু বলতে রাজি না হলেও তারা জানান শীঘ্রই হত্যার রহস্য বেরিয়ে আসবে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঝিনাইদহ শৈলকুপা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী উলফা তারা তিন্নির ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। পরিবারের অভিযোগ, তার বড় বোনের সাবেক স্বামী 2 দফা বাড়িতে হামলা চালানোর পর তিন্নির মরদেহ পাওয়া যায়। পরিবার থেকে আরও বলা হয়, বৃহস্পতিবার রাতে তিন্নির বড় বোনের সাবেক স্বামী দলবল নিয়ে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করে এবং তিন্নিকে নির্যাতন করে। আশেপাশের লোকজনের চেঁচামেচিতে তিন্নিকে বাঁধা অবস্থায় রেখেই পালিয়ে যায় হামলাকারীরা। পরে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিন্নিকে মৃত ঘোষণা করেন। তিন্নি ইসলামী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্রী। জান্নাতুল জেরিন ও মহসিনুজ্জামান প্রতীক নিজেদের পরিচয় দিতেন স্বামী স্ত্রী হিসেবে। সবুজবাগে ফ্ল্যাট ভাড়া নিয়ে ভারতে নারী পাচার করতেন। তরুণীদের মালয়েশিয়ায় চাকরি ও আয়েশি জীবনের কথা বলে পাঠাতেন ভারতে, পরে বিক্রি করে দিতেন মুম্বাইয়ের পতিতালয়ে। এভাবে গত 5 বছরে অর্ধশতাধিক তরুণীকে পাচার করেছে চক্রটি। এ পর্যন্ত তাদের 9 সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডি।
জেরিন ও প্রতীক দুজনেই শ্রমিক হিসেবে দুবাই যান 2014 সালে। সেখানেই পরিচয়ের পর প্রেম, পরে মালয়েশিয়া, দুবাই ও ভারতে নারী পাচারকারীদের সঙ্গে সখ্য গড়েন। পরিকল্পনা করেন ভারতে নারী পাচারের। দেশে ফিরে বিয়ে না করলেও স্বামী স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেন সবুজবাগের নয়াবাগে। এখানেই তৈরি করেন একটি সংঘবদ্ধ চক্র। তবে পাচারের জন্য তরুণী সংগ্রহ করতেন নিজেরাই। মালয়েশিয়ায় পড়ালেখা ও চাকরির প্রলোভনে রাজি হলে চেতনানাশকে অজ্ঞান করে যশোরে নিয়ে যেতেন তাদের গাড়ি চালক শাহিন। রাখা হতো চক্রের আরেক সদস্য রফিকুলের বাড়িতে। আর সীমান্তে পৌঁছে দিতেন বিপ্লব। নৌকায় সীমান্ত পার করে দিতেন আক্তার। আজকে আমরা তো সবাই মানুষকে লেখাপড়া করছি, আপনি ইচ্ছা করলে আপনাদের ফ্ল্যাট ঢুকে পড়ে মানুষরা দেখতে পারেন লেখাপড়ার জন্য। ওর সাথে ট্রেনিতে বসছিলাম, ও আমার হাতে লবণের কি যেন একটা বিষে ধরা, সেটা ধসি পড়ে অচেতন হয়ে গেছিলাম। আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, নৌকাতে ধরে রাখছে এরকম পাচার করে। 2019 সালে সবুজবাগের ভাড়া বাসার মালিকের মেয়েকে পাচারের চেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনীর নজরে আসে বিষয়টি। প্রতীক ও জেরিন সহ 9 জনকে গ্রেপ্তারের পর উন্মোচিত হয় পুরো ঘটনা। প্রক্রিয়াটার মধ্যে একটা বড় সংঘবদ্ধ চক্র, যারা এখান থেকে কিছু মানুষ সংগ্রহ করবে, জড়ো করে নিয়ে আসা এবং এই সঙ্গে যে লট ধরে যে তাদেরকে আবার ওই পারে নিয়ে যাওয়া, সেই ক্ষেত্রে কিন্তু এত ভূমিকাটা ছিল। তো সবাই এর সহযোগী হিসাবে এই অপরাধী। সিআইডি জানাচ্ছে 5 বছর ধরে নানা কৌশলে তরুণীদের ভারতে পাচার করছিল চক্রটি। পরে 1 থেকে 1.5 লাখ টাকায় বিক্রি করে দেয়া হতো মুম্বাইয়ের পতিতালয়ে। নিয়ে যাওয়ার প্রক্রিয়াটার মধ্যে যে শুরুটা, আমাদের প্রাথমিক তথ্য যা আসছে তাতে 4-5 বছরে কম না, এবং এইখান থেকে তাদের সূত্রপাত ছিল। এবং আমরা এর আগেও বলেছি যেটা যে সংখ্যায় হয়তো বা এই একটা চক্রই 25 থেকে 30 জনের উপরে তাদের হয়তো হাত দিয়ে চলে গেছে। এ ধরনের চক্রের হাত থেকে বাঁচতে কারো বিদেশ পাঠানোর প্রলোভনে পা দেয়া থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছে পুলিশ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণের মামলায় আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন প্রধান আসামি সাইফুর রহমান, রবিউল ইসলাম ও অর্জুন লস্কর। পরে তাদের কারাগারে পাঠানো হয়। 5 দিনের রিমান্ড শেষে শুক্রবার দুপুরে তাদের নেওয়া হয় মহানগর হাকিম আদালতে। প্রথমে বিচারক জিয়াদুর রহমানের খাসকামরায় 164 ধারা জবানবন্দি রেকর্ড করা হয় সাইফুর ও অর্জুনের। আর বিচারক সাইফুর রহমানের আদালতে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করে আরেক আসামি রবিউল ইসলাম। সোমবার তাদের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছিল আদালত। আর আজ শেষ হচ্ছে অন্য 3 আসামি মাহবুবুর রনি, রাজন ও আইনউদ্দিনের রিমান্ড। 25 সেপ্টেম্বর রাতে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণের শিকার হন এক গৃহবধূ। তাদের রিমান্ড শেষে আদালতে হাজির করেছে এবং তারা দোষ স্বীকার করে 3 জন আসামি জবানবন্দি প্রদান করেছে কার্যবিধি 164 ধারা মোতাবেক। তারা যে জবানবন্দি প্রদান করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়। নারায়ণগঞ্জে মৃত পোশাক কর্মীর জীবিত ফেরার ঘটনায় তদন্তের ব্যাখ্যা চেয়ে পুলিশ ও সিআইডির 3 কর্মকর্তাকে তলব করেছে আদালত। শুক্রবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আফতাবুজ্জামান এই নির্দেশ দেন। মামলার এজাহার থেকে শুরু করে চার্জশিট দেওয়া পর্যন্ত পুলিশ ও সিআইডির যে 3 কর্মকর্তা তদন্ত করেছেন তাদের 7 কার্যদিবসের মধ্যে লিখিত প্রতিবেদন সহ আদালতে হাজির হতে বলা হয়েছে। এই 3 পুলিশ কর্মকর্তা হলেন ফতুল্লাহ মডেল থানার এসআই মিজানুর রহমান, নারায়ণগঞ্জ সিআইডির এসআই জিয়াউদ্দিন উজ্জ্বল এবং এএসপি হারুনুর রশিদ। 2014 সালে ফতুল্লাহ থেকে নিখোঁজ হয়েছিলেন পোশাককর্মী মামুন। তদন্ত কর্মকর্তা জানিয়েছিলেন মামুনকে শ্বাসরোধে হত্যার পর ফেলে দেওয়া হয় শীতলক্ষা নদীতে। তাকে অপহরণ ও হত্যা মামলায় নানা মেয়াদে কারাগারে ছিলেন 6 জন। এরই মধ্যে বুধবার আসামিদের হাজিরার সময় হঠাৎ আদালতে উপস্থিত হন মামুন। যারা তদন্ত করেছেন দীর্ঘ সময় ধরে, জেলা পুলিশের এসআই মিজানুর রহমান, সিআইডি এসআই জিয়াউদ্দিন উজ্জ্বল, এএসপি হারুনুর রশিদ, তাদেরকে আগামী 7 কর্মদিবসের মধ্যে কেন এই ধরনের ভুল ঘটনা ঘটলো বা তদন্তে কেন এমন ধরনের গাফিলতি হলো সে বিষয়ে তাদের ব্যাখ্যা তলব করেছেন। কথিত আবাসন ব্যবসায়ী ইমাম হোসেন নাসিম শুধু সাভারেই নয়, প্লট বিক্রির নামে প্রতারণা করেছেন কক্সবাজার ও কুয়াকাটাতেও। আর সাভারে তার কোনো জমিজমা না থাকলেও বিক্রি করেছেন প্লট।
অর্ধশত মামলার এই আসামির বিরুদ্ধে আরও 4 মামলা করেছে র্যাব। এখন চলছে তার সহযোগীদের খোঁজ। নাসিম রিয়েল এস্টেট কোম্পানির মালিক ইমাম হোসেন নাসিম গ্রেপ্তারের পর ভুক্তভোগীদের ফোন আসতে থাকে র্যাবের কাছে। প্লট বিক্রির নামে প্রতারণার শিকার কয়েক হাজার গ্রাহক। সাভারের কাউন্দিয়ায় বছরখানেক আগেও ছিল নাসিম রিয়েল এস্টেটের বিলবোর্ড, এখন নেই একটিও। অভিযোগ আছে জমি না কিনে প্লট বিক্রি করতেন তিনি। গ্রাহক আকর্ষণে দেয়া হতো সহজ কিস্তির সুবিধা, অথচ কিস্তি দিয়েও 10 বছরে প্লট বুঝে পাননি কেউই। সে বলছে যে বাবা তুমি টাকা পাবা, টেনশন করো না, তুমি আস্তে আস্তে পাইবা। তখন আমার আসলে ওই 5 মাস 6 মাস ঘুরাইয়া 10,000 টাকা 5,000 টাকা করে এইভাবে দিত। ভুক্তভোগীরা জানান প্লটের দাম পরিশোধের পরও চুক্তির বাইরে মাটি ভরাটের নামে কয়েক গুণ টাকা দাবি করতেন নাসিম। তখন আমি ওনাকে বললাম যে তাহলে আপনি এক কাজ করেন, কাগজপত্র জমা দেন, আমরা একটু দেখব যে আপনার কাগজপত্রগুলো ঠিক আছে কিনা। উনি বলে যে এত বুঝলে তো হবে না। যখন টাকা পরিশোধ করা হয় এরপর মাটি ভরাটের জন্য চিঠি দেওয়া হয় যে প্রতি কাঠা 70,000 অর্থাৎ প্রায় আরও 1.5 লাখ টাকা তাকে দিতে হবে। র্যাব বলছে কাউন্দিয়ার বাইরেও কক্সবাজার ও কুয়াকাটায় প্লট বিক্রির নামে অর্থ হাতিয়ে নিয়েছে নাসিম রিয়েল এস্টেট। আত্মসাৎ করা 300 কোটি টাকা কোথায় আছে তা খতিয়ে দেখছে র্যাব। ব্যাপকভাবে সে মানুষকে প্রতারিত করছে, যার ফলে তার অফিস থেকে সব লোকজন পালায়ে গেছে। আমরা এখন তার অফিসের সব ডকুমেন্ট আমরা সিজ করছি, নিয়ে আসছি। আমরা এই অফিসের সঙ্গে কারা কিভাবে সংযুক্ত ছিল এবং যারা প্রতারিত হয়েছে তাদের সঙ্গে কথা বলবো, তারা কাদের মাধ্যমে কিস্তি পরিশোধ করছে। যেহেতু কখনোই এই মূল প্রতারককে তারা দেখে নেই, তো তাদের নাম ঠিকানা সংগ্রহ করে তারাও এখানে কিন্তু সহযোগী হিসেবে গ্রেপ্তার হবে। র্যাবের এই কর্মকর্তা আরো জানান চাইলে ভুক্তভোগীদের আইনি সহায়তাও দেবেন তারা। হিসাব করে দেখছি যে এটা হয় হলো 300 কোটি। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হওয়ার বহু বছর পেরিয়ে গেলেও এখনও ঢাকার অনেক রাস্তাই কাঁচা। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতে সীমাহীন ভোগান্তিতে পড়তে হয় এলাকাবাসীকে। তাদের অভিযোগ, বারবার আশ্বাস দিল সড়ক উন্নয়নে নেই কোনো অগ্রগতি। সিটি কর্পোরেশন বলছে টেন্ডারের মাধ্যমে দ্রুত সব কাঁচা রাস্তা পাকা করা হবে। দেখে মনে হতে পারে মফস্বলের কোনো রাস্তা এটি, কিন্তু না, এটি রাজধানীর উত্তরের 12 নম্বর সেক্টরের 17 বি সড়ক। 3 বছর আগে ঢাকা উত্তর সিটির অন্তর্ভুক্ত হলেও এখনো পাকা হয়নি সড়কটি। উত্তর ঢাকার এই সড়কে নেই কোনো ড্রেনেজ ব্যবস্থা, ফলে অল্প বৃষ্টিতেই কাদা, কখনো বা হাঁটু পানি। নেই সড়কবাতিও, সন্ধ্যার পর নেমে আসে ভুতুড়ে পরিবেশ, জমে মাদকের আড্ডা। সিটি কর্পোরেশন থেকে বারবার আশ্বাস মিললেও প্রায় নাগরিক সুবিধা বঞ্চিত বাসিন্দারা। স্ট্রিট লাইট না থাকার ফলে যেটা হয়েছে সেটা হলো সন্ধ্যার পরে, মানে 5টার পর থেকে এই জায়গাটা এক শ্রেণীর মাদক সেবীদের আস্তানা হয়ে যায়। নাগরিক যে সুবিধা আমাদের পাওয়ার কথা সেটা কিন্তু আমরা পাচ্ছি না। হোল্ডিং ট্যাক্স দেওয়া হচ্ছে, গভর্নমেন্টের সমস্ত ট্যাক্স পরিশোধ করা হচ্ছে, কিন্তু সরকার কেন এই দৃষ্টিটা দিচ্ছে না? ড্রেনেজ ব্যবস্থা নাই, আমাদেরকে স্ব উদ্যোগে পাইপ দিয়ে আমরা ওই মেন রাস্তায় সোনারগাঁও জনপদে নিয়ে ফেলতে হয় ড্রেনেজ ব্যবস্থাপনার যা কিছু আছে। শুধু উত্তরের 12 নম্বর সেক্টরই নয়, কাঁচা রাস্তার দেখা মিলল মিরপুরের পল্লবী ও তেজগাঁও এলাকায়ও। উত্তর ঢাকার মেয়রের আশ্বাস, শিগগিরই সব কাঁচা রাস্তা পাকা করা হবে। আমাদের টেন্ডারে কিন্তু হয়ে যাচ্ছে। আমার প্ল্যান হচ্ছে যে কোনো রাস্তায় আমরা কাঁচা রাখবো না, পর্যায়ক্রমে কিন্তু ঠিক করে ফেলতে হবে। একদিকে পাশ হয়ে গিয়েছে, এখন সিস্টেম মতোই কিন্তু আমরা কাজটা শুরু করতে যাচ্ছি। করোনার কারণে আটকে ঢাকা সিটির অনেক রাস্তার উন্নয়ন কাজ, তবে নাগরিক দুর্ভোগের কথা ভেবে অগ্রাধিকার ভিত্তিতে কাজ শুরুর অপেক্ষায় সিটি কর্পোরেশন। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধারণ ক্ষমতার অতিরিক্ত বালু বোঝাই ট্রাক চলাচলের কারণে হুমকির মুখে পড়েছে নেত্রকোনার দুর্গাপুর শ্যামগঞ্জের আঞ্চলিক মহাসড়ক। ভ্রাম্যমাণ আদালতের অভিযানেও বন্ধ হচ্ছে না ভারী ট্রাক চলাচল। 35 কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক রক্ষায় ভারী যানবাহন নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। নেত্রকোনার পর্যটন এলাকা দুর্গাপুরে যাওয়ার একমাত্র রাস্তা শ্যামগঞ্জ দুর্গাপুর আঞ্চলিক মহাসড়ক। আবার এই সড়ক দিয়ে সোমেশ্বরী নদীর বালুমহল থেকে বালু বোঝাই করে শত শত ট্রাক দেশের বিভিন্ন গন্তব্যে যায়। ধারণ ক্ষমতার অতিরিক্ত ভেজা বালু বোঝাই ট্রাকের কারণে সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে খানাখন্দে। ট্রাক থেকে ভেজা বালু ও পানি পড়ে নষ্ট হচ্ছে রাস্তার পিচ। 316 কোটি টাকা ব্যয়ে রাস্তার উন্নয়ন কাজ 1.5 বছর আগে শেষ হলেও বালুমহলের ইজারাদারদের দৌরাত্মে সড়কটির অবস্থা নাজুক। বৃষ্টি হলে যেরকম কাদা জমে থাকে,
এই আপনার বালু পানি নিচে পড়ে এরকম সারা রাস্তায় কাদা জমে থাকে। যে হারে রাস্তায় বালি দিয়ে পানি দিয়ে পড়ে রাস্তাটা হিউজ পরিমাণে ক্ষতি হইতেছে এবং দ্রুত পিচগুলো উঠে যেতেছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অতিরিক্ত ওজনবাহী ট্রাক চলাচল নিয়ন্ত্রণের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। পুলিশ বাহিনীকে সাথে নিয়ে আমরা বিভিন্ন ধরনের ড্রাইভ দিয়েছি, মোবাইল কোর্টও করেছি এবং তাদেরকে ধরেছি। ভিজা বালি পরিবহন আসলে 100% এখন পর্যন্ত আমরা রোধ করতে পারিনি, বাট কিছুটা কন্ট্রোলে এসেছে। সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার কথা স্বীকার করে সমস্যা সমাধানে দীর্ঘস্থায়ী পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে সড়ক বিভাগ। অতিরিক্ত বালু বহনকারী ট্রাক কন্টিনিউয়াস চলাচলের কারণে এই সড়কের স্থায়িত্বটা দ্রুত শেষ হয়ে যাচ্ছে। এই বিষয়ে এখন করণীয় বলতে আমাদের ওভারলোডটা কন্ট্রোল করতে হবে। বালু বোঝাই ট্রাক চলাচলে অনিয়মের জন্য প্রায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আর্থিক জরিমানা করা হচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে জাহাঙ্গীর কবির নানক নিজ বাসায় কোয়ারেন্টিনে রয়েছেন, তবে তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন বলে জানা গেছে। আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে অংশগ্রহণের জন্য বুধ ও বৃহস্পতিবার 2 দফায় করোনা টেস্ট করা হয়। তার 2টি টেস্টের রিপোর্টেই করোনা পজিটিভ আসে। জাহাঙ্গীর কবির নানক 2008 ও 2014 সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। করোনা টিকার 3য় ধাপের ট্রায়ালের জন্য অর্থ সহায়তা চেয়েছে চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক, আর এ বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছে স্বাস্থ্য অধিদপ্তর। বিশেষজ্ঞরা বলছেন কিছু টাকা খরচ হলেও এই ট্রায়ালে অংশ নেওয়া উচিত। এত কম দামে ভ্যাকসিন মেলার পাশাপাশি প্রযুক্তি পাওয়ার সুবিধা থাকায় সমৃদ্ধ হবে দেশের ওষুধ কোম্পানিগুলো। করোনা ভ্যাকসিনের 3য় ধাপের ট্রায়ালের জন্য 28 আগস্ট সিনোভ্যাককে অনুমতি দেয় সরকার। আইসিডিডিআরবির মাধ্যমে যেসব হাসপাতালে এই পরীক্ষা হওয়ার কথা সেসব হাসপাতালকে প্রস্তুত করে স্বাস্থ্য অধিদপ্তর। সব প্রস্তুতির পর 24 সেপ্টেম্বর হঠাৎ করেই তহবিলের সহযোগিতা চেয়ে আসে সিনোভ্যাকের চিঠি। তবে এই কোফান্ডিং এর প্রস্তাবে খুব বেশি সমস্যা দেখছে না স্বাস্থ্য অধিদপ্তর। বিষয়টাকে এরকম দেখছি, চীনকে বাদ দিয়ে আমরা অন্যটা দেখবো, এরকম বাধা হচ্ছে না। এখনই চীনের প্রপোজালটা বিবেচনা করা হচ্ছে, আলোচনায় আসছে, এটা উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে। পাশাপাশি অন্য দেশ এগিয়ে আসলে তাদেরটাও আমরা নিয়ে নিব। এদিকে বিশেষজ্ঞরা বলছেন কিছু অর্থ বরাদ্দ করতে হলেও সিনোভ্যাকের ট্রায়ালে অংশ নেওয়া উচিত। এতে চুক্তি অনুযায়ী টিকা তৈরির প্রযুক্তি পাবে বাংলাদেশ। দেশীয় প্রতিষ্ঠানগুলো উৎপাদনে গেলে তার সুফল পাবে জনগণ। আমাদের দেশের যারা নাকি গবেষক থাকবেন ট্রায়ালে তারা উপকৃত হবেন, আর আমরা এটার মাধ্যমে যে দক্ষতাটা অর্জন করব, পরবর্তীতে আমরা যদি টিকা কোনো সময় আমাদের আবিষ্কৃত হয় তাহলে সেটা ট্রায়ালের জন্য আমাদের সহজ হবে। এটার জন্য আমাদের কিন্তু এখন যোগাযোগ করতে হবে, তাহলে আমাদের দেশের লোক সস্তায় টিকা পাবে এবং আমরা উপকৃত। এরই মধ্যে ঢাকার 6 হাসপাতালে 4200 স্বাস্থ্যকর্মীকে টিকা ট্রায়ালের জন্য প্রস্তুত করা হয়েছে। কার্যক্রম পরিচালনার জন্য প্রশিক্ষণ শেষে 250 জন মাঠ পর্যায়ের গবেষক নিয়োগ দিয়েছে আইসিডিডিআরবি। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজারের সমুদ্র সৈকতে ডুবে মারা যাওয়া ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফাতিন ইতমাম মাহমুদের মরদেহ নিয়ে আসা হচ্ছে ঢাকায়। দুপুর নাগাদ মিরপুরে বাসায় মরদেহ নিয়ে আসার কথা। গতকাল দুপুরে ভাটা টানে ভেসে যান 23 বছরের এই তরুণ। উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এই কান্না কক্সবাজারে সাগরে মৃত্যু হওয়া ফাতিনের বাবা মাহমুদ হোসেনের। একমাত্র ছেলেকে হারিয়ে শোকে স্তব্ধ পুরো পরিবার। অন্য সময় আমাকে ফোন করে, আমি একটু বলছি যে তুমি ঢাকার বাইরে যদি ওটা নিয়ে যাও আমি তোমার সাথে কথা বলবো। আমার কেন যেন গত 2-3 দিন যাবত ওর প্রতি একটা চিন্তা আসছে যে আল্লাহ মাফ করুন, কোন একটা দুর্ঘটনা হতে পারে। মুন্ডা আমার একটা শঙ্কা ছিল, মুন্ডা হইলো না, পানি দুটো বিপদ। সে কক্সবাজার কম হলেও 12 বারে কম না গেছে, 10-12 বার গেছে। ইন্ডিয়া 6-7 বার ইন্ডিয়া গেছে, দার্জিলিং গেছে। তার সামনের ছিল ওদের ইন্ডিয়া, সে হুন্ডা নিয়ে যাবে। হাবিব মিলন সহ 5 বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে বৃহস্পতিবার কক্সবাজার যায় ফাতিন। শুক্রবার দুপুরে সাগরে নামলে ভাটার টানে ভেসে যান তিনি সহ আরো একজন।
তার সেই বন্ধু তীরে ফিরতে পারলেও শেষ রক্ষা হয়নি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীর। প্রায় আধা ঘন্টার চেষ্টায় উদ্ধারের পর ফাতিনকে হাসপাতালে নিয়ে যায় টুরিস্ট পুলিশ। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাতাস টানে তারা ভেসে যায় এবং 5 বন্ধুর মধ্যে একজন পানিতে ডুবে যায়। পরবর্তীতে টুরিস্ট পুলিশ সহযোগিতা তাদেরকে উদ্ধার করা হয়। লাশ বর্তমানে হাসপাতালে রয়েছে। একটা ইউডি মামলা রুজু করা হয়েছে এবং পোস্টমর্টম শেষে তার অভিভাবকের নিকট তাকে ফেরত দেওয়া হবে। পরিসংখ্যান বিভাগে 3য় বর্ষের ছাত্র ছিলেন ফাতিন। 3 ভাই বোনের মধ্যে তিনিই সবার ছোট। তার মরদেহ শনিবার দুপুর নাগাদ মিরপুরের বাসায় আনা হচ্ছে। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নদী দূষণ রোধে আইনে পরিবেশ অধিদপ্তরকে সব ধরনের ক্ষমতা দেয়া থাকলেও লোকবলের অভাবে তা কার্যকর করতে পারছে না বলে দাবি প্রতিষ্ঠানটির। এদিকে দূষণ রোধে সব শিল্প কারখানাকে ইটিপি ব্যবহার করার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। একই সঙ্গে জাতীয় নদী রক্ষা কমিশন শক্তিশালী হলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব বলেও মত তাদের। তরল বর্জ্য পরিশোধনাগার বা ইটিপি ব্যবহার না করায় প্রতিদিন শিল্প কারখানার 60,000 কিউবিক মিটার বিষাক্ত বর্জ্য সরাসরি পড়ছে ঢাকার নদীগুলোতে। পরিবেশ অধিদপ্তর বলছে 7,000-এরও বেশি শিল্প প্রতিষ্ঠান সরাসরি জড়িত এই দূষণে। বেসরকারি সংস্থা রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের হিসাবে ঢাকা ও আশপাশের 750 পয়েন্ট দিয়ে ওয়াসা এবং সিটি কর্পোরেশনগুলোর বর্জ্য ফেলা হয় নদীতে। তবে এর দায় নিতে রাজি নয় কোনো প্রতিষ্ঠানই। এক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরকেই ব্যবস্থা নেয়ার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। পরিবেশ অধিদপ্তরের একটি ভূমিকা নিতে হবে। অগ্রাধিকার ভিত্তিতে শিল্প প্রতিষ্ঠানগুলোকে, ওয়াসার মতন প্রতিষ্ঠানকে যারা নদীকে দূষিত করছে তাদেরকে নিয়ন্ত্রণের কোন উদ্যোগ এখনো পর্যন্ত নেয়নি। এটি এখন সময়ের দাবি। নদী দূষণ রোধে কার্যক্রম চলছে জানিয়ে পরিবেশ অধিদপ্তর বলছে লোকবলের অভাবে নিয়মিত নজরদারি ও কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। যে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা কোনো প্রতিষ্ঠান, সেটা সরকারি হোক বেসরকারি হোক, যদি নদী দূষণের সাথে জড়িত হয় এবং পরিবেশ অধিদপ্তরের অনুসন্ধানে তদন্তে প্রমাণিত হয়, তাহলে আমরা পরিবেশ আইনে এখানে ব্যবস্থা নিব। আর জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান বলছেন যেসব প্রতিষ্ঠানকে দূষণ রোধের দায়িত্ব দেয়া হয়েছে তাদের কোনো দৃশ্যমান উদ্যোগ নেই। আব্দুল্লাহপুর, তারপরে টঙ্গী ব্রিজ, এদিক থেকে দিয়াবাড়ি, তারপর দ্বিগুণ খাল, রামচন্দ্রপুর, এই যেগুলো এসছে খাল, এই খালগুলো দেখেছি যে কিরকম বর্জ্য নির্দয়ভাবে আমরা সেখানটা ফেলছি। নদী দূষণের বিষয়টি গুরুত্ব দিয়ে না দেখলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন কারখানাগুলোতে ইটিপি স্থাপন করে একই পানির পুনর্ব্যবহার নিশ্চিত করতে হবে। প্রয়োজনে শিল্প মালিকদের প্রণোদনা দেওয়ারও তাগিদ দিচ্ছেন তারা। ইন্ডাস্ট্রিগুলিকে রেগুলেট করতে হবে, জোনিং করতে হবে। এখন অপরিকল্পিত শিল্পায়ন যদি নিয়ন্ত্রণে আনতে হয়, দরকার হলে ক্লাস্টার ইটিপি চালু করতে হবে। আমরা যদি একটা সামগ্রিক নীতিমালা তৈরি না করি এবং আমরা যদি আমাদের পলিউশন লোডটাকে নিয়ে ফিউচারের প্রজেকশনটা করতে না পারি এখন থেকেই, তাহলে আমরা সবসময় ওই পলিউশনের পেছনে দৌড়াবো, কখনো সামনে থেকে পলিউশনটাকে কন্ট্রোল করতে পারবো না। নদী রক্ষা কমিশন শক্তিশালী হলেই সব নদী প্রাণ ফিরে পাবে বলেও মত তাদের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পটুয়াখালীতে খালে অপরিকল্পিত বাঁধ সরিয়ে স্বাভাবিক প্রবাহ ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে এতে কমবে শহরের জলাবদ্ধতাও। পুরনো সেতু সরিয়ে বেশ কয়েকটি দৃষ্টিনন্দন সেতু তৈরিরও উদ্যোগ নেওয়া হয়েছে প্রকল্পের আওতায়। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয় পটুয়াখালী শহরের অলিগলিতে। বর্ষা মৌসুমে দুর্ভোগের শেষ থাকে না শহরবাসীর। এর কারণ হিসেবে দায়ী করা হয় ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা এবং অপরিকল্পিতভাবে খালে বাঁধ দেয়াকেই। গত কয়েক দশকে অপরিকল্পিত বাঁধ, স্লুইস গেট, সরু কালভার্ট নির্মাণের কারণে যৌবন হারিয়েছে পটুয়াখালীর বেশিরভাগ খাল। এখন ভোগ করতে হচ্ছে এর কুফল। তাই খালগুলো পুনরুদ্ধার করে স্বাভাবিক প্রবাহ ফেরাতে অপরিকল্পিত বাঁধ সরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ জানিয়েছে শহরের মহিলা আনসার ক্যাম্প থেকে মাতবর বাড়ি পর্যন্ত বন্ধ খালের 2টি পয়েন্টে বাঁধ সরিয়ে দৃষ্টিনন্দন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। হাতির ঝিলের আদলে 2টি সেতু করার পরিকল্পনা রয়েছে বহালগাছিয়া খালে। এছাড়াও শহরের আশপাশের বিভিন্ন স্থানে বাঁধ, ঝুঁকিপূর্ণ সেতু অপসারণ করে 9টি আধুনিক মানের সেতু নির্মাণ হচ্ছে। মুখ্য এবং মূল উদ্দেশ্যই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী, তিনি এই ধরনের কাজ চাচ্ছেন
এবং এই ধরনের দৃষ্টিনন্দন করার জন্য তা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে। অপরিকল্পিত বাঁধ অপসারণ হলে খালগুলোতে আবারও স্বাভাবিক প্রবাহ ফিরবে বলে আশা জনপ্রতিনিধিদের। এছাড়া দৃষ্টিনন্দন সেতুর কারণে তৈরি হবে বিনোদন কেন্দ্র। তাতে আমাদের শহরের অনেক গুরুত্ব বাড়বে এবং শহর সুন্দর দেখাবে এবং মানুষ যে আসলে একটা প্রজ্জ্বল ভাব, মানুষ যে একটা বেড়াতে যাওয়ার জায়গা, এই ব্রিজগুলোকে কেন্দ্র করে সেভাবে গড়ে উঠবে। এই ব্রিজগুলো হলে পটুয়াখালীর উন্নয়নের একটি রোল মডেল তৈরি হবে এবং একটি সৌন্দর্য বর্ধিত জেলা হিসেবে পরিচিত হবে। প্রকল্পের আওতাধীন সেতুগুলোর কাজ 2021 সালের জুনের মধ্যে শেষ হবে বলে জানিয়েছে এলজিইডি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের তীরে সুতিয়াখালীতে 50 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়নের কাজ শেষ হয়েছে। আগামী মাসে শুরু হবে পরীক্ষামূলক সৌর বিদ্যুৎ উৎপাদন। আনুষ্ঠানিক উদ্বোধনের পর জাতীয় গ্রিডে যুক্ত হবে আরও 50 মেগাওয়াট বিদ্যুৎ। বাংলাদেশ, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের যৌথ উদ্যোগে ময়মনসিংহে গৌরীপুরের সুতিয়াখালীতে নির্মিত হচ্ছে দেশের সর্ববৃহৎ সৌর বিদ্যুৎ প্রকল্প। প্রায় 800 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে এইচডিএফসি সিন পাওয়ার লিমিটেড। এরই মধ্যে শেষ হয়েছে প্রকল্পের অবকাঠামো নির্মাণ, সোলার প্লেট বসানো, ট্রান্সমিশন টাওয়ার নির্মাণ, 5 কিলোমিটার আন্ডারগ্রাউন্ড কেবল ও 1 কিলোমিটার ওভারহেড সঞ্চালন লাইন স্থাপন সহ প্রায় সব ধরনের কাজ চলছে। ইকুইপমেন্ট টেস্টিং ও কমিশনিং এর কাজ। এইচডিএফসি সিন পাওয়ার করতে 50 মেগাওয়াট সোলার প্ল্যান্ট কাজ, যাবতীয় কাজ সমাপ্তির পথে। এখন শুধু ইকুইপমেন্ট টেস্টিং এবং কমিশনিং করে আমরা সোলার পাওয়ার প্ল্যান্টটা চালু হবে। করোনা পরিস্থিতির কারণে প্রকল্পে নিয়োজিত চীনা প্রকৌশলীরা নববর্ষের ছুটিতে দেশে গিয়ে আটকা পড়েন। সে কারণে প্রায় 6 মাস দেরিতে শেষ হয়েছে প্রকল্পের কাজ। ফিজিক্যাল ওয়ার্ক সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে। এখন কিছু অফিসিয়াল ফর্মালিটিস আছে যেটা সম্পন্নের মাধ্যমে আমরা সিওডি ডেট নির্ধারণ করে সেদিন থেকে এটা চালু করব। 2018 সালের নভেম্বরে 174 একর জমির উপর নির্মিত অত্যাধুনিক প্রযুক্তির এই সৌর বিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনায় ভারতে প্রাণহানি ছাড়িয়েছে 1,24,000 ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে 1069 জনের। নতুন প্রায় 80,000 রোগী নিয়ে মোট আক্রান্ত 64 লাখের বেশি। সব মিলিয়ে বিশ্বে একদিনে মৃত্যু হয়েছে 5,500 মানুষের। নতুন সংক্রমিত 3,10,000। যুক্তরাষ্ট্রে প্রাণ গেছে আরও 850 জনের। দেশটির মোট মৃত্যু 2,13,000 বেশি। নতুন শনাক্ত 50,000 রোগী। করোনা আক্রান্ত ট্রাম্পের জ্বর আসায় তাকে ভর্তি করা হয়েছে ওয়াল্টার রিড মেডিকেল সেন্টারে। বিশ্বে এ পর্যন্ত প্রাণহানি 10,32,000 ছাড়িয়েছে। মোট আক্রান্ত 3,48 লাখের বেশি। আবারও কাজী সালাউদ্দিন নাকি দেশের ফুটবলের দায়িত্বে আসবেন শফিকুল ইসলাম মানিক, সে প্রশ্নের উত্তর জানা যাবে আজ আলোচিত বাফুফে নির্বাচনে। এছাড়া 1 সিনিয়র সহ সভাপতি, 4 সহ সভাপতি ও 15 সদস্য পদসহ নির্বাচনে লড়বেন মোট 47 প্রার্থী। ভোটের আগে অনুষ্ঠিত হবে বাফুফের বার্ষিক সাধারণ সভা। আমি জানি চ্যালেঞ্জটা আমাকেই নিতে হবে, নাহলে আবার আমি ছেড়ে গেলে 2008 অবস্থায় চলে যাবে। 12 বছরে সালাউদ্দিন ভাই যে কাজ করেছে এটা আমি একটা ব্যর্থতাই বলবো। ভোটের লড়াইয়ের আগে কথার লড়াই, যেখানে ফুটবলটা মুখ্য থাকেনি, নিজেকে জাহির করা কিংবা একে অপরকে হেয় করাই যেন আসল উদ্দেশ্য। ফুটবলের উন্নয়নের কথাও বলেছেন সবাই। ইশতেহার ঘোষণা করে হয়েছেন সংবাদের শিরোনাম। নির্বাচন শেষে তাদের দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন হবে তো? গেল 12 বছর বাফুফের দায়িত্বে অভিজ্ঞতায় দক্ষ হয়ে উঠেছেন দাবি কাজী সালাউদ্দিনের। ব্যর্থতার কিছু দায়ও স্বীকার করেছেন, কিন্তু তার উপর যে আস্থা হারিয়ে ফেলেছে এদেশের কোটি ফুটবল সমর্থক। লাল সবুজের অন্যতম সেরা ফুটবলার সালাউদ্দিন আরও একবার হাজির প্রতিশ্রুতি নিয়ে। ইলেকশন ইজ লাইক ওয়ার। আমার 71 থেকে ওয়ার করার অভ্যাস আছে, 16 বছর বয়স থেকে। সো ওয়ারটা আমি ভয় পাই না। তো ইলেকশনে জিতা আছে, হারা আছে, এনিথিং ক্যান হ্যাপেন, বাট অফকোর্স চেষ্টা করবো জিতার, এবং যা যা করার তাইতেই করছি। মাঠের মানুষ টেবিলের কর্তা হয়ে দেশের ফুটবল পাল্টে দেওয়ার ঘোষণা কোচ শফিকুল ইসলাম মানিকের। একলা চলো নীতিতে ডাক দিয়েছেন পরিবর্তনের। ভিশন 2033-এ দীর্ঘমেয়াদী পরিকল্পনা ঠাঁই পেয়েছে, কিন্তু নির্বাচনের মাঠে নতুন মানিক
ভোটারদের আস্থা অর্জন করতে পেরেছেন কি? 12 বছর যাদেরকে 3 টার্মে দেখেছে তাদের সবকিছু নেগেটিভ পেয়েছে, তা আমি 1 বছর কি সেটা দেখতে পারি না? এই জন্যই কাউন্সিলরদের প্রতি আমার আস্থা আছে এবং অনুরোধ করছি যে আমাকে একবার সুযোগ দিয়ে দেখুক, আমি ফুটবলের পরিবর্তনে কিছু কাজ করতে পারি। লড়াইটা সাবেক দুই জনপ্রিয় ফুটবলার সালাম মুর্শিদি ও শেখ আসলামের মধ্যেও দুজন সিনিয়র সহসভাপতি প্রার্থী। সালাউদ্দিনের মতোই গেল 3 বার সালাম মুর্শিদি জয়ী হয়েছেন নির্বাচনে। অন্যদিকে সদস্য পদে নির্বাচিত হলেও এবারই প্রথম সিনিয়র সহসভাপতি পদে লড়ছেন শেখ আসলাম। সহসভাপতি পদের সংখ্যা 4, লড়াইয়ে 8। সম্মিলিত পরিষদের কাজী নাবিল, আতাউর রহমান মানিক, ইমরুল হাসানদের প্রচার প্রচারণায় চাকচিক্য আছে। সমন্বয়ের মারুফ, মহি, ফুয়াদরা কতটুকু এক হতে পেরেছেন প্রশ্ন থাকছেই। বাকি 15টি সদস্য পদেও 2 প্যানেল থেকে লড়ছেন সাবেক ফুটবলার ও ক্লাব কর্তারা। কোন পথে দেশের ফুটবল, ভবিষ্যতে কি অপেক্ষা করছে, এমন নানা প্রশ্নের উত্তর খুঁজতেই বাফুফে নির্বাচনকে ঘিরে এত আগ্রহ ভক্ত সমর্থকদের। যে নির্বাচনে প্রার্থীরা প্রতিশ্রুতি দিয়েছেন উন্নয়নের, কিন্তু এমন প্রতিশ্রুতি অতীতেও বহুবার মিলেছে, আদতে দেশের ফুটবল কেবলই পিছিয়েছে। এবার যোগ্য মানুষরা নির্বাচিত হয়ে এই বাফুফে ভবনে বসবেন, দেশের ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এক হয়ে কাজ করবেন, এমন প্রত্যাশাই সবার। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে হারের হ্যাটট্রিক করল ধোনির চেন্নাই সুপার কিংস। শুক্রবার 165 রানের টার্গেট তাড়া করতে নেমে 5 উইকেট 157 করে থামে চেন্নাই। শুরুটা ভালো হয়নি হায়দ্রাবাদের, 0 রানে ফেরেন জনি বেয়ারস্টো। দ্বিতীয় উইকেটে কিছুটা প্রতিরোধের চেষ্টা ডেভিড ওয়ার্নার আর মানিশ পান্ডের, 28 রান করেন ওয়ার্নার। শেষ দিকে প্রিয়াম গার্গের 51 ও অভিষেক শর্মার 31 রানের লড়াইয়ের পুঁজি পায় হায়দ্রাবাদ। জবাবে শুরু থেকেই প্রতিরোধ গড়তে পারেনি চেন্নাই সুপার কিংস। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ধোনির শিষ্যরা। ওয়াটসন 1, রাইডু 8 আর কেদার যাদব ফেরেন 3 রানে। দলের অন্যতম ভরসা ফাফ দু প্লেসির ব্যাটে আসে মাত্র 22 রান। 5 নম্বরে নেমেও এই দিন বড় শট খেলতে ব্যর্থ হয়েছেন অধিনায়ক MS ধোনি। চট্টগ্রাম চিড়িয়াখানায় সম্প্রতি জন্ম হওয়া সাম্বার হরিণ শাবককে দেখতে ভিড় বেড়েছে দর্শনার্থীর। দেশে বিলুপ্তপ্রায় এই জাতের হরিণের মাত্র 5টি সদস্য রয়েছে এই চিড়িয়াখানায়। 2007 সালে চট্টগ্রাম চিড়িয়াখানায় আনা হয় 2টি সাম্বার হরিণ। এর মাঝে পরিবারে আসে আরো 2 সদস্য। মঙ্গলবার যোগ হয় আরেকটি মেয়ে শাবক। শিকারীদের দৌড়াতে দেশে বিলুপ্তপ্রায় সাম্বার হরিণ, তাই নতুন অতিথিকে দেখতে ভিড় চিড়িয়াখানায়। একটা অন্যরকম অনুভূতি, অভূতপূর্ব একটা অনুভূতি, যেরকম আমরা চিন্তাই করা যায় না, যেখানে কোনো বাংলাদেশে কোনোখানে নাই এরকম সাম্বার হরিণ, সেটা আমাদের চট্টগ্রামে আছে। এখানে এসে যে সবকিছু দেখা, বিভিন্ন পশু পাখি, সাম্বারটা দেখে আমার খুবই ভালো লাগছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, সাম্বার হরিণের সংখ্যা বাড়ানো ও তাদের সুস্থ রাখতে সব ধরনের চেষ্টা অব্যাহত আছে। কেয়ারটেকার আছে, এছাড়া আমাদের প্রতিদিন যে রেগুলার অবজারভেশন, ফিজিক্যাল অবজারভেশন, এর মাধ্যমে আমরা কেয়ার নেই। এরপরেও যদি কোনো সমস্যা হয় আমরা উপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা পরবর্তীতে এটা মেডিকেল বোর্ডের মাধ্যমে এটা আমরা সেবা দিয়ে থাকি। গেল কয়েক মাসে চট্টগ্রাম চিড়িয়াখানায় জন্ম হয়েছে একটি বাঘ, 3টি চিত্রা ও একটি মায়া হরিণ এবং 4টি ময়ূর সহ বেশ কিছু পশু পাখি। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।